দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে রাতে যমুনায় 34টি দলের সঙ্গে প্রায় 200 নেতার সঙ্গে তার বৈঠক শেষে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। এরই মধ্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ইসিতে চিঠি দিয়েছেন জামায়াত ইসলামী। সম্প্রতি বিএনপি মহাসচিবের একটি বক্তব্য নজরে এসেছে। তিনি বলছেন যে গণমাধ্যমে তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে তা দেখতে হচ্ছে। এটা রাজনীতি ও আমলাতন্ত্রেও এই ঘটনা ঘটছে। মোটামুটি সব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাইয়ের আকাঙ্ক্ষা। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আজকে 34টি দল নিয়ে বৈঠক করেছেন তারেক রহমান, প্রধানমন্ত্রী, বিএনপি নেতারা ছিলেন, অন্যরা সবাই ছিলেন। এই বিষয়ে আমরা কথা বলতে চাই। তার আগে একটা জিনিস আপনাকে মনে করাতে চাই। রাশেদ খান বিএনপি নেতা, তিনি সম্ভবত আজকেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মাত্র 1 বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, এই বিষয়টা চিন্তা করা দরকার। এটা কেন হলো, এমন একটি প্রশ্ন বা এমন একটি লেখা তিনি দিয়েছেন। সেটা দিয়ে একটু শুরু করি, তারপর অন্য আলোচনা আমরা যাব। তিনি তার উপলব্ধি থেকে হয়তো এটা বলেছেন, এবং জুলাই পদযাত্রা বা জুলাইয়ের যে সমস্ত সভা সমাবেশ, যে সমস্ত জিনিস করা হচ্ছে সেখানে উপস্থিতি অনেক কম, লোকজন নেই। যেমন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী গিয়েছিলেন, তিনি তো বললেন যে এখানে সব চেয়ার ফাঁকা কেন। তো যেখানে যে বিশ্ববিদ্যালয়ের থেকেই সেটা তিনি বললেন বেশিরভাগ চেয়ার ফাঁকা। এটা আসলে অবাক করার বিষয়। সুতরাং কেন জুলাই মানুষকে কি টানতে পারছে না যেভাবে গত 2 বছর আগে টেনেছিল? তো তখন তো টেনেছিল, অনেক ভালো ভালো কথা ছিল। তখন ছিল মেধা না কোটা, মেধা মেধা, তাই না? মেধার জন্য আন্দোলন প্রথমে, তারপরে বৈষম্যহীন, এটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য আন্দোলন। তো বৈষম্যহীন বাংলাদেশ তো এবং বৈষম্যহীন পৃথিবী, এটা অনেক কোটি কোটি মানুষ চায়, এবং বাংলাদেশের মানুষরা তো তাদের সাথে বৈষম্য না করা হোক এটা তো চাইবেই। এটা তাদের তো একটা প্রাণের দাবি, কেন 1 কোটি নিরন্ন মানুষ কীভাবে আছে এটা আমরা জানি। সুতরাং তাদের যে অসুবিধা, তাদের যে আর্তনাদ, তাদের উপরে যে নির্যাতন, তাদের উপর দ্রব্যমূল্যের যে কষাঘাত, এবং তাদের উপরে প্রশাসন যন্ত্রের বা রাষ্ট্রের যে হুমকি ধামকি, এইসব কারণে মানুষ এই বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়ে গিয়েছিল। তখনকার কথা ছিল যে আমরা একটা বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা করব। ওটা তো এখন আর কোনো খবর নেই, মানে কোনো কিছুরই খবর নেই। এই যে কেন জুলাইতে কমে যাচ্ছে আর কি, তখন কথা ছিল আমরা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্ত 2.0 আপনি মনে করিয়ে দিচ্ছেন, 2.0 নাকি একটা ছিল, আমি নিজে ভুলে গেছি, 2.0 না, নতুন স্বাধীনতা, মানে এমন কথা। এবং পুরা জুলাইয়ের যে একটা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলন, একটা অভ্যুত্থান, জনগণের অংশগ্রহণ, এইসব বিষয়ে তো খুব একটা দ্বিমত করার সুযোগ নেই। বাট পুরো সময়টা জুড়ে যেসব বিষয় নিয়ে মানুষকে জাগানো হলো, জাগিয়ে তোলা হলো, তাই না? এবং মানুষ জেগেছিল, কিন্তু জেগেছিল এবং পথে নেমেছিল। ঢাকা শহরে ছিল, আমরা তো অন্যখানে ছিলাম না। সবচেয়ে বেশি মানুষ তো জেগেছে ঢাকা শহরে, তাই না? ঢাকা শহর হচ্ছে ক্যাপিটাল সিটি, হচ্ছে সিট অফ দি গভর্নমেন্ট। ঢাকা শহরকে নড়বড়া করে দিতে পারলেই আপনি নড়বড়া করে দিতে পারেন। এবং আপনি যত অভ্যুত্থান ঘটেছে সেটা কিন্তু ঢাকা শহরে ঘটেছে। 90 দেখেন, 90 সবসময় যে ঢাকাকে কেন্দ্র করে 69 গণ অভ্যুত্থান দেখেন তো। এবং যদি আপনি করতে চায় সেনাবাহিনীর কয়েকজন মেজর অথবা সেনাবাহিনী, কোথায় হয়? এটা ঢাকা নগরেই হবে। সুতরাং ঢাকা শহরে অনেক মানুষ নেমেছিল রাস্তায়, এবং তাদের এই আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু যখন ডক্টর ইউনূস 8 তারিখে শপথ নিলেন, এবং সেই সময়কালের যেসব ঘটনা ঘটতে থাকলো 5 তারিখ থেকে 8, 9, 10, 15 পর্যন্ত বা আরও পরে পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে, এটা অনেক আলোচনা হয়েছে। ঘটনাগুলো কি? ঘটনাগুলো হলো যে আক্রমণ, প্রতিহিংসা, জ্বালাও পোড়াও, লুটপাট, তাই না? মব, একটা পুরো মবের মূল লুক করে দিলেন পুরো বাংলাদেশ। তখন বলা হচ্ছিল যে গণ অভ্যুত্থানের পরে এমন নাকি হয়, এরকম। এটা আমাদের সোশিওলজিস্টের, একাডেমিশিয়ানরা এরকম কথাবার্তা বলেন। আপনি তো বলতে পারেন না
এরকম হতে পারে, হয় বিভিন্ন বিপ্লবের পরে এরকম দেখা গেছে, গণ অভ্যুত্থানের পরে কিছু আইন এটা তো শৃঙ্খলা বিপ্লব ছিল না ভাই। হ্যাঁ, কিছু কিছু আমি অন্য বিপ্লবের কথা হ্যাঁ, বলছি। আচ্ছা। জুলাই তো অবশ্যই কোনো বিপ্লব না, এই ব্যাপারে নিঃসন্দেহ থাকেন আপনি। জুলাই একটা আন্দোলন এবং জুলাই একটা গণ অভ্যুত্থান পর্যন্তই আপনি যেতে পারেন, সর্বোচ্চ যদি যান। তো এইরকম হতে পারে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তো তাহলে আপনি 69 গণ অভ্যুত্থানের চিন্তা করেন। 69 তো একটা বিশাল গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানে বিশাল সংখ্যক মানুষের সাপোর্ট ছিল, যেটা ভোটে পরে দেখা গেছে 75% লোক নৌকা মার্কে ভোট দিয়েছে, তাই না? তাহলে আপনি সাপোর্টটা বেস্টটা চিন্তা করেন, তখন কি এইসব ঘটেছিল? তখন কি ইতিহাস ঘাটলে দেখা যাবে না তখন কয়টা জায়গায় আগুন লেগেছে, কয়জনকে পুড়িয়ে মারা হয়েছে, কতগুলো মাজারে হামলা করা হয়েছে, কতগুলো থানাতে আগুন ধরা হয়েছে, লুটপাট করা হয়েছে। আচ্ছা, 69 একটা গণ অভ্যুত্থান, আপনি 71 আসেন না। 71 একটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধরা দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছে। 16ই ডিসেম্বরের বিকাল 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত অনেক থানায় পাকিস্তানের পতাকা ছিল। ওই থানার ওসি সাহেবরা পাকিস্তানের জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন বিকাল 5টা পর্যন্ত। এখন ঢাকার মিরপুরে তো 16ই ডিসেম্বর স্বাধীন করাই যায়নি, তাই না? তো তখন কি এসে মুক্তিযোদ্ধারা, তাদের কাছে অস্ত্র, এত লক্ষ মানুষের সমর্থন, তারা এসে কয়টা থানা লুট করছে, কয়টা থানা পুড়িয়ে দিয়েছে, কয়টা পুলিশকে হত্যা করেছে? আপনি পুরা এই যে 18 মাসের ইউনূস সাহেবের শাসন, সেই শাসনকালে যে পরিমাণ মব তন্ত্র হয়েছে এবং মবের মূল্য যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, যেভাবে আপনি কথা বলার স্বাধীনতা আছে, আপনি কথা বললে জেলখানায় যাবেন, কথা বললে আপনার সাথে মব করা হবে, তো সব মিলিয়ে স্বপ্নটা ফিকে হয়ে গেছে, সাধারণ মানুষের স্বপ্ন ফিকে হয়ে গেছে। যে কারণে এখন জুলাই আমাকে আলোড়িত করে না বা সাধারণ মানুষকে আলোড়িত করে না, এই কারণে জুলাই যে অনুষ্ঠানগুলো সেখানে সংখ্যা কমে গেছে। রাশেদ খান সম্ভবত এই অ্যানালাইসিস করে কথাটা বলছেন, আমি তার সাথে মোটামুটি একমত। শরীফুজ্জামান শরীফ, জুলাই কি আসলে ফিকে হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, আলোচক এবং দর্শকদেরকে। জুলাইয়ের পরিণতি কি হয়েছে এটা তো আমরা দেখতে পাচ্ছি, এবং শুধু দেখতে পাচ্ছি না, এটা যে অনেক আগে বেহাত হয়েছে এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই। এই বেহাত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে কারা? বেহাত হয়ে কোন হাতে গেল? বেহাত হয়ে একটা টাউট শ্রেণীর হাতে চলে গেছে। তাদের কাছে জুলাই হলো এখন মধুমাস। জুলাইয়ে প্রেক্ষাপটটা অনিবার্য ছিল বাংলাদেশে। আমি এটা গত কয়েকদিন ধরে জুলাই আলোচনা হচ্ছে, তো আমি সব জায়গায় বলছি এই প্রেক্ষাপটটা ওই সরকার তৈরি করে দিয়েছে। আপনি যখন গভর্নমেন্ট না, আওয়ামী লীগ সরকারই তৈরি করে দিয়েছে আচ্ছা। যে এই ধরনের একটা হতে বাধ্য পরিস্থিতি। আচ্ছা, কারণ তাদের শাসনের যে জায়গাগুলো সমালোচনা করা যায়, আপনি যখন আমাকে আমার সাংবিধানিক অধিকার কেড়ে নেবেন, নিরাপত্তা কেড়ে নেবেন, অন্যান্য যে কাজগুলো করবেন, স্বাভাবিকভাবে আমার মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হবে। সেটি একটা কোথাও না কোথাও কোনো না কোনো মাধ্যমে এটি একটা বিস্ফোরণ ঘটবে। এবং জুলাইয়ের মানে 24-এ না হয়ে এটা যদি আপনি কন্ট্রোল করতে পারতেন, নিয়ন্ত্রণ করতে পারেন, দমন করতে পারতেন, সেটা হয়তো আবার 28-এ আবার আরেকবার চেষ্টা হতো আর কি হতো এক সময়। আপনি যতক্ষণ পর্যন্ত ওই পরিবেশটা নিশ্চিত না করতেন ততক্ষণ হতো। কিন্তু সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো আগস্টের 8 তারিখের পরে এইটা চলে গেল শহরের মানুষের হাতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা ক্লাবে বসে চা খায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে ইংরেজি পত্রিকা পড়ে, তাদের হাতে। এবং আপনি কি করলেন? জুলাই অভ্যুত্থানে প্রায় 350 মানুষ মারা গেছে, যত মানুষ মারা গেছে প্রায় 350 মানুষ তাদের ঢাকা শহরে লাশ গ্রামে নিয়ে যাবে সেই আর্থিক সামর্থ্য তাদের ছিল না। তারা ধার করে কর্জ করে স্বজনের কাছ থেকে গ্রামে নিয়ে লাশ দাফন করেছে। গতকালকে একটা প্রতিবেদন এসেছে, এটি বাড্ডাতে, আপনার মনে আছে? ওই সময়ে একটা বিল্ডিংয়ে একটা ছেলে ঝুলছিল, নাম হচ্ছে আমির হোসেন, তাকে গুলি করা হয়। এবং সেই ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিল, তাকে সহ কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে। হাবিবুর রহমান হাবিব সহ কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে, একজনের 30 বছরের দণ্ড হয়েছে, ইত্যাদি ইত্যাদি। গতকালকে পত্রিকায় বেরিয়েছে সেই কিশোরটির খবর কেউ রাখে না, এবং সে খুব মানে এক ধরনের আর্থিক প্রচণ্ড কষ্টের ভেতর থেকে সে বেঁচে আছে, অটোরিকশা চালায় কোথায় যেন ঢাকার বাইরে। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে আপনি প্রতিনিয়ত নানা রকমের বর্ণনা শোনেন। এই যে 300-350 গরিব মানুষের কথা বললাম,
5 আগস্টের পরে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পরে চা শ্রমিকরা এসেছিল না ঢাকায়? হ্যাঁ, আপনি একজন চা শ্রমিক প্রতিদিন 182 টাকা মজুরি পান। সেই শ্রমিক এসে বলল যে এই টাকায় আমার চলে না, আমাকে আমার জন্য আপনি কিছু করেন। আপনি বললেন এ হচ্ছে ফ্যাসিবাদ ওকে পাঠিয়েছে, ফ্যাসিস্টটা পাঠিয়েছে, সুতরাং পেটাও, পিটিয়ে তাদেরকে শহর থেকে বের করে দাও। আপনি তাদেরকে পেটালেন। একজন শিক্ষক জয়পুরহাটের, একজন শিক্ষক পটুয়াখালীর কত 150 টাকা হলো বাড়ি ভাড়া পায়। সেই শিক্ষক যখন এসে বলল যে আমি এতদিন কথা বলতে পারিনি, আজকে বলতে এসেছি আমার কষ্টের কথা, আপনি বললেন তুমি ফ্যাসিস্টের দোসর, সুতরাং এটাও। পিটিয়ে তাড়িয়ে দাও। আপনি পিটিয়ে তাড়িয়ে দিলেন। এবং বছর দেড়েক আগে খামার বাড়িতে, মানে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর স্টেক হোল্ডারদের একটা মিটিং হয়েছিল, 3 দিনের একটা কনভেনশন উনি উদ্বোধন করেছিলেন, সমস্ত পলিটিক্যাল পার্টি ছিল। আমার পরিষ্কার মনে আছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তৃতা করার সময় বলেছিলেন যে এই 3 দিনে, যদিও তিনি ওই অন্তর্বর্তী সরকারের এক পার্ট ছিলেন এবং তাদের সাথে ছিলেন, তিনি তার বক্তৃতার মধ্যে বলেছিলেন যে এই 3 দিন যে অনুষ্ঠান দেখলাম, আমি একজন লুঙ্গি পরা মানুষকে দেখলাম না। আপনি ইন্টারনেট সার্চ দিলে পাবেন। তিনি ঠিক এই শব্দটা ব্যবহার করেছিলেন যে আমি তো একজন লুঙ্গি পরা মানুষকে দেখলাম না। তাহলে আপনার এখানে চা শ্রমিকের কথা কে বলবে? আপনার এখানে গার্মেন্টস শ্রমিকের কথা কে বলবে? আপনার এখানে জেলের কথা কে বলবে? তার অর্থ হলো যে 5 আগস্টের পরে, 8 আগস্টের পরে এটি চলে গেল শহরের মানুষের কাছে। আলী রিয়াজ সাহেবকে ডেকে আনা হলো, অমুককে ডেকে আনা হলো, দেশ এবং দেশের বাইরের থেকে যে মানুষগুলোকে আমরা দেখলাম। আবু তৈয়ব নামে কোথা থেকে এক আসলেন, জয় করলেন, চলে গেলেন। সরকার যাওয়ার আগে তিনি ব্যাগ ট্যাগ গুছিয়ে এয়ারপোর্ট থেকে চলে গেলেন। এই মানুষগুলোকে গত 15 বছর আমি নিজেকে মনে করি একজন সচেতন মানুষ, রেগুলার পত্রপত্রিকা পড়ি, খবর রাখি, আমি এদের কাউকে তো দেখিনি কখনো। তারা কোথা থেকে এলেন? ডক্টর ইউনূস চট্টগ্রাম থেকে, অমুক জায়গা থেকে তার সমস্ত লোকজনকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বসানোর ভেতর থেকে আপনি এই শক্তিকে আপনি মাইনর করে ফেললেন। এবং আস্তে আস্তে যে তরুণটি এই আন্দোলনের নেতৃত্বে ছিল এবং গর্ব করে বলতো যে আমি গরিবের ছেলে, আমার ঘরটি আমার গ্রামের সব থেকে ভাঙ্গা ঘর, কয়েকদিন আগে সেই তরুণ এমপি হয়েছেন। তিনি আসতে দেরি হলে মাঝ নদীর থেকে ফেরি আবার ফেরত আসে তাকে নেওয়ার জন্য, তিনি এখন বলছেন আমাদের ঘরটা এখন শহরের সব থেকে ভালো ঘর গ্রামের মধ্যে। আপনার এই অনুষ্ঠানের যারা শ্রোতা, আমি তাদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, গত 1.5 বছরে আপনি আপনার ইচ্ছে মতো একটা খাবার খেয়ে পেট ভরানোর সক্ষমতা আপনার অর্জন হয়েছে? ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, টাকা পাচারকারীরা বিদায় নিয়েছে, খুনিরা বিদায় নিয়েছে, কিন্তু আপনার আর্থিক অবস্থা কতটা উন্নতি হয়েছে যে আপনি কোরবানির বাইরে বছরে একবার গরুর মাংস আপনার সন্তানকে কিনে খাওয়াতে পারেন? অথচ এই যাদের কথা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 2-1 ক্যান্টিন ম্যানেজার আমার পরিচিত এখনও আছে, তাদের কাছে শুনেছি ক্যান্টিনের দিতে পারতো না, টাকা বাকি থাকতো, মামা বাড়ির থেকে আসলে টাকা দিব। তারা এখন বেশ দামি দামি গাড়িতে চড়ে, অর্থাৎ এর মালিকানাটা চলে গেছে ওদের হাতে। আমি এই শ্রেণীটাকে বলে টাউট শ্রেণী। তারা জুলাইকে বিক্রি করেছে। আর এই ঘটনার কারণে যে মানুষের পরিবর্তনের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে যে তোমরা আমাদের রক্তকে ব্যবহার করে, আমাদের জীবনকে ব্যবহার করে তোমরা এই জায়গায় গেলে। আর আমি এই তরুণদেরকে কিন্তু দায়ী করব না, আমি এই ঘটনাগুলোর জন্য দায়ী করব আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। কেন দায়ী করব? দায়ী করব হচ্ছে তিনি একটা কিশোর, এই ধরনের একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একজন তরুণ, সে ভুল করতেই পারে, তার মধ্যে কতগুলো আবেগ থাকে, তার মধ্যে কতগুলো প্রতিশোধের জায়গা থাকে, কিন্তু পরিবারের একজন সিনিয়র সিটিজেন, অভিভাবক, তার দায়িত্বটা কি? তার দায়িত্বটা হচ্ছে তিনি তার একটু অবাধ্য সন্তানটিকে সন্ধ্যাবেলায় ডেকে কথা বলেন না, বলেন এটা করবা না, সেটা করবা না। আপনি ডক্টর ইউনূসকে যদি দেখেন গত 5-7-10 বছর সারা পৃথিবী ঘুরে ঘুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা করেন, বক্তব্য দিয়েছেন, 2G, 3G, 3.0, 4.0। আপনি গত 1.5 বছরে উনি যখন দায়িত্ব পালন করেছেন, এই শিক্ষার্থীদের সাথে আপনি কি কখনো তাকে বসে একটা কথা বলতে শুনেছেন? তাদেরকে বলেছেন যে তোমাদের কাজটা শেষ হয়েছে, তোমরা এখন পড়ার টেবিলে ফিরে যাও? আরেকটা কথা খুব ভালো লাগতো, তিনি দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলেছিলেন। তিনি এটি তার মানে এক ধরনের বিজনেস। আপনি ওই দেখেন না, ওষুধ যখন বিক্রি করে,
আসেন আমাদের গাড়ির কাছে, দেখুন আমাদের মলমগুলো, তারপরে হচ্ছে ওই যে ইঁদুর মারার ওষুধ যে বিক্রি করে, জায়গায় খায় জায়গায় ব্রেক করে। এগুলো কেন? এগুলো হচ্ছে মানুষকে আকৃষ্ট করা। তিনি যে কথাগুলো বলতেন এগুলো আকৃষ্ট করার জন্য। তিনি জাপান থেকে এসে কি বললেন, যে আমাকে জানতে চেয়েছিল কত লোক পাঠাবো, আমি বলেছি আপাতত 1 লাখ লোক নাও। জাপান 1 জন লোক নিছে এই সময়কালের মধ্যে। না না, এগুলো হচ্ছে কোন জায়গায় কিভাবে ব্র্যান্ডিংটা করতে হবে উনি এটি খুব ভালো করে জানেন। জি, আবু আলম শহীদ, আপনি একটু বলবেন সেটা হচ্ছে যে এইবার আজকে যেটা হয়েছে রাতে যমুনায় বৈঠক হয়েছে, প্রায় বিএনপির শরিক দল সহ 34টি দলের বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, অন্যান্যরা সবাই ছিলেন। তো সেখানে প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। কিন্তু জামায়াত ইসলামী সহ এনসিপি বা অন্যান্য দল বলতেছে যে আসলে বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না, প্রতারণা করা হচ্ছে, বেইমানি করা হচ্ছে। কথা একেবারে বিপরীত কথা। দুই দল তারা কিন্তু একসাথেই যুগপৎ আন্দোলন করেছিল জুলাইয়ে। জুলাই সনদ, তো জুলাই সনদ নিয়ে জামাত যে জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং জামাত জুলাই সনদকে যেভাবে দেখে, এবং কি একটা আরেকটা সংবিধান কি করছিল না, ওই যে ইয়ার কি জামাত এবং এনসিপি তারা একটা আরেকটা ইয়ে করছে না, এমপি সাহেবের শপথ নেওয়ার সময় আরেকটা কি জিনিসের শপথ, সংবিধান সংস্কার, তাই না? মানে মূল শপথ নেওয়ার আগে একটা শপথ তারা নিত। তো ওইটার নাম বলতে চাচ্ছিলাম না আর কি, ওইটা কি জন্য নিছিল, ওটা কি ওনাকে এমপি হিসেবে মানুষ ভোট দিয়েছে, উনি এমপি শপথ নেবে, উনি এসে শপথ নিল সংবিধান সংস্কার, তো ওইটা তো বিএনপি নিচ্ছে, নেই। তো বিএনপি কথা ক্লিয়ার, প্রধানমন্ত্রীর কথা একদম ক্লিয়ার। আমি যেটা বুঝি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কোন অক্ষরে অক্ষরে? যেটা ওই যে ইনু সাহেব মহাসমারোহে সাইন করলেন না, আপনার একটা বিশাল জনসভা করে, খুব আয়োজন, তাই না, খুব আয়োজন করে একটা সিগনেচার করলেন না, যেটা এনসিপি করেনি, এখন করছে বোধহয় অনেক পরে, নির্বাচনের শোনা যায় নির্বাচনের আগে করছিল। তো ওই সনদ যখন স্বাক্ষর করছে তার মধ্যে তো কতগুলো নোট অফ ডিসেন্ট আছে, এটা তো পরিষ্কার, এটা তো মানুষের, বাংলাদেশের জনগণ জানে কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট তারা দিয়েছিল, কি কি বিষয়ে তাদের আপত্তি ছিল। তো যখন একটা পার্টির প্রধান, এখন প্রধানমন্ত্রী, উনি যখন বলেন যে আমি জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করব, তার মানে কি আমি সাইন করছি যেটা সেটা অক্ষর অক্ষরে পালন করব। তার মানে তো জামাতের জুলাই সনদ উনি সাইন করে নাই। জামাত যে জুলাই সনদ বা এনসিপির যে জুলাই সনদের কথা বলে এবং যেটাতে ধোঁকাবাজি করা হয়েছে, সোজা কথা, তো এটা তো এই ধোঁকার মধ্যে তো জনগণ তো পড়ছি আমরা, যারা ধোঁকাবাজির মধ্যে যেসব নিয়ে আমরা আলোচনা করলাম, কি চেয়েছিলাম, কি হওয়ার কথা ছিল, কি হয় নাই, কি করলেন ডক্টর ইউনূস, হ্যাঁ, ওই যে জাদুঘরে পাঠিয়ে দেবেন কী কী জিনিস, 3-0 এবং টোটাল একটা 0 আর কি। তারপরে জাপানে গেলেন, ওই যে লোক নিয়ে নেবে 1 লক্ষ, তো এসেই উনি এসেই একটা নার্সিং ইনস্টিটিউট করেন, কারণ জাপান নার্স নেবে, উনি তো নার্সিং ইনস্টিটিউট করে ফেলছেন। তো ওইখানে একটা নার্সিং ডিপ্লোমা করতে তো ভাই 4 বছর লাগবে। উনি রোহিঙ্গাদের বললেন না আগামী ঈদে তোমাদের সাথে আরাকানে যে নামাজ দেশে গিয়ে গেছে, এবার ঈদের নামাজ উনি কোথায় পড়ছেন? মানে টোটালি একটা ফ্রড টাইপের লোক, মানে একজন নোবেল লরেট, তাকে ফ্রড বলতে হচ্ছে, আমার খুব দুঃখ লাগছে। কারণ আমি ভাবছিলাম যে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলার মতো যদি রিকনসিলিয়েশন এবং ট্রুথ কমিশন করে, এবং নেলসন ম্যান্ডেলা যেভাবে তার কাজটা করেছিলেন, যেভাবে যে রাজনৈতিক বিজ্ঞ তার পরিচয় দিয়েছেন, সেটা হয়তো ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা করতে পারে। বাট জুলাইতে ডক্টর ইউনূস না আসলে হয়তো আমাদের অধরা থেকে যেতাম আমরা, যে এই লোকটাকে কেউ ট্রাই করেনি। তো এখন আপনি একটু আগে বললেন না, আমরা দেখলাম বিএনপিকে দেখলাম, জামাতকেও দেখলাম, আওয়ামী লীগকে দেখছি, এখন এনসিপিকে দেখার একটু বাকি আছে, কারণ এনসিপি কবে ক্ষমতা যাবে আমরা তো জানি না। বাট উনি ইউনূসকে দেখার অনেক ইচ্ছা ছিল অনেকের, তো দেখাটা শেষ হয়েছে মনে হয়। তো এখন আপনি তারেক সাহেব যেটা বলেছেন, তারেক রহমান সাহেব, উনি পালন করবেন। ওনারা যেটা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন তার বেশিরভাগ জিনিস উনি পালন করে ফেলবেন, অক্ষরে অক্ষরে করলেন। তাতে তো জামাতের কাজ হচ্ছে না। জামাত যেভাবে চায়, জামাত তো একটা চাপ সৃষ্টি করতে চায়। জামাত কি আসলে বিরোধী দলের ভূমিকা আছে, নাকি দেশে ওই যে একটা বিরোধী দল গড়ে উঠেছিল না এরশাদ সাহেবের সময়, কি নাম দিতেন আপনারা, গৃহপালিত, কি বলতেন আপনারা? তো এইরকম কোন বিরোধী দলের ভূমিকা আছে এটাও বিবেচনা করতে হবে। জামাত কি মার্কিন যে চুক্তি হয়েছে, যেটা গোলামির চুক্তি, এবং যেটা স্পষ্টভাবে গোলামির চুক্তি, যেটা আমাদের দেশের কৃষককে, আমাদের মানে মধ্যবিত্ত মানুষকে, আমাদের শ্রমিকদেরকে এবং আমাদের গোটা রাষ্ট্রটাকে ক্ষতিগ্রস্ত করবে, জামাত কি এখন পর্যন্ত একটা কথা বলছে বিরোধী দল? এটা কিন্তু জামাত বিএনপি এনসিপি কেউ বলে না, শুধু জামাত। তার মানে কি? তার মানে জামাত বিএনপি এনসিপি একই স্কুল মনে হয়।
কিন্তু এই স্কুলে আমরা একসাথে লেখাপড়া করছি, মাঝে মাঝে আমাদের মধ্যে কথাবার্তা হবে, আমরা কিছু কথাবার্তা বলবো, তারপর কিছু হুঙ্কার দিব, তারপরে কি কি আন্দোলন করব, রাজপথেও থাকবো, সংসদেও থাকবো। এগুলো কি নতুন কথা? এগুলো পুরনো কথা না যে আন্দোলন সংসদেও চলবে, রাজপথেও চলবে? তো সেটা বলেছেন তো, বরিশালে বলেছেন, জামায়াতের নামে বলেছেন। চেষ্টা করতে দেন। সো তারেক জিয়ার কথা একদম ক্লিয়ার, উনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তো দেখেন, আপনি অপেক্ষা করেন কত অক্ষরে অক্ষরে উনি বাস্তবায়ন করে। এবং এটা জামাতের ইচ্ছা মতো কোনো সংসদ বাস্তবায়ন হবে না, সংস্কার বাস্তবায়ন হবে না। এই সংস্কার নিয়ে তো অনেক কথা, গণভোট নিয়ে অনেক কথা। গণভোট তো করাই হচ্ছে, এটা সংবিধান বিরোধী। গণভোট নিয়ে আপনি এখন গণভোট, আপনি এখন না গণভোট ওই যে বাতিল করা হয়েছিল, এই রায় দিল উচ্চ আদালত যে গণভোট ফিরিয়ে আনা হলো সংবিধানে। তো যে সংবিধানে গণভোট ছিল না, আপনি কিভাবে গণভোট করলেন? তারপরে গণভোট তো এই দেশে 2-4টা হয়েছে, ভালো হয়েছে মন্দ হয়েছে ওই বিচারে গেলাম না। বাট গণভোটের প্রশ্ন থাকে সিম্পল, ভাই বাক্স থেকে একটা, আপনি কি ইনাকে পছন্দ করেন সেটাই না বলেছেন, করেন না? প্রশ্নই তো আসলে- আপনি প্রশ্ন করলেন 48টা, তার মধ্যে আমার মতো মানুষের পক্ষে, আমি উনি বুঝছেন কিনা আমি জানি না, উনি নিশ্চয়ই বলবেন, আমার পক্ষে গণভোটে ভোট দেওয়া সম্ভব নয়, কারণ আমি কোনো প্রশ্নই বুঝি নেই। আমার 48টার মধ্যে হয়তো 40টা আমার মনে হয়েছিল যে না হওয়া উচিত, বাকি 8টা তো আমার মনে হয়নি, তাহলে আমি ভোটটা দিব কোথায়? তারপর যে ব্যালট পেপারটা তৈরি হয়েছিল, যে অর্ডারটা তৈরি করা হয়েছিল, পুরাটাই হলো মানুষের সাথে একটা প্রতারণা। তাহলে প্রতারণার গণভোটের রায় বিএনপি কেন মানতে যাবে ভাই? মানবে না তো। জি, বিরতির পরে এসে আপনার কাছে আসতে চাই। দর্শক, এক বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা আলোচনা করছিলাম জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনি একটু বলবেন যে সেটি হচ্ছে যে বরিশালে জামায়াতের বড় সমাবেশ হয়েছে, সেখানে জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়েছেন যে গণভোটের রায় যদি মানা না হয়, গণভোট যদি মানা না হয়, তাহলে হরতালের মতো কঠোর কর্মসূচি তারা দিবেন, এমনকি ঢাকাতেও বড় সমাবেশ তারা করবেন। সংসদের বাইরে, সংসদে তারা যেমনটি বলছিলেন, আমি আবু আলম শহীদ খান বলছিলেন, সেভাবে তারা বলছেন। যেটা বললেন ভাই, যে প্রতারণার গণভোটের রায় বিএনপি আসলে কেন মানবে? প্রথম জায়গাটা হলো ডক্টর ইউনূসের যে গণভোট এবং তার যে শাসন বা সংস্কার কার্যক্রম, এটা আসলে ডক্টর ইউনূসের সংস্কার কার্যক্রম না। তাহলে কার? এটা ডক্টর আলী রিয়াদ যখন এই প্রস্তাবনা নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছিলেন তার টিমের সঙ্গে, তখন থেকে আমি বলি যে এটা আসলে তার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাঁধের উপরে বন্দুক রেখে অন্য এক ধরনের একটা উদ্দেশ্য এখানে আনা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার হবে, এখানে সংস্কারের দরকার আছে। আমাদের রাজনীতিবিদদের যে খাই খাই আচরণ, এই আচরণগুলো পরিবর্তন হওয়া দরকার। আমাদের পার্লামেন্টটাকে ইফেক্টিভ করা দরকার, আমাদের সহনশীলতা বাড়ানো, অনেক কিছু দরকার আছে। কিন্তু একই সাথে আমার প্রশ্ন হলো, এখানে তো অনেকগুলো দেশের দূতাবাস আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে, আপনি কারোর সাথে কথা বললেন না, আপনি পুরো টিম নিয়ে আমেরিকান এম্বাসিতে কেন গেলেন? নাম্বার ওয়ান। তার মানে হলো যে ডাল মে কুছ কালা হয়। সেকেন্ড জায়গাটা, ডক্টর ইউনূস 3টা চাল দেওয়ার জন্য এটি প্রস্তুত করেছিলেন। তার প্রথম টার্গেটটা ছিল অনেক দিন তিনি ক্ষমতায় থাকবেন, যদি সেটি থাকতে না পারেন তাহলে জামাত এনসিপিকে পাওয়ারে আনবেন। তার সেকেন্ড প্ল্যান যেটা ছিল, নির্বাচনের আগে তিনি কিভাবে জানতেন এনসিপি নামের নতুন দলটি, তিনি নাম বলেননি, মন্ত্রী এমপি হবে, মন্ত্রী এমপি হবে, তার অর্থ ডিজাইনটা প্রধানমন্ত্রী। তার মানে হচ্ছে যে ফিল্ডে যে অ্যাক্টিভিটিগুলো চলছে এবং তাদের যে ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে, এই মেসেজটা তার কাছে ছিল, তারা চেষ্টা করছেন। থার্ড, তাদের যে টার্গেটটা ছিল, যদি এই দুটো প্রজেক্ট ফেল করে তাহলে বিএনপি পাওয়ারে বসবে, সুতরাং বিএনপি যাতে কাজ করতে না পারে পথে পথে কাটা বিছিয়ে রাখো। এই কারণে যে এরাই কিন্তু 111-এর কুশীলবদের মধ্যে, আমি তো ডক্টর ইউনূস তো একজন ছিলেন, প্রথম তো তার কাছেই যাওয়া হয়েছিল। তিনি যখন বললেন যে এই শর্ট টার্মের জন্য আমি দায়িত্ব নিব না, তখন তো গেল হচ্ছে ফখরুদ্দিন সাহেবের কাছে, আচ্ছা, তাই না? তিনি নতুন দল করলেন। তার মানে হলো যে এই যে অংশটা আছে, যারা গণভোট আসলে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে আসে এবং সেই টাকার কোনো স্বচ্ছতা নাই, এক ভদ্রলোক আছেন সব জায়গায় এসে সুশাসন চান কিন্তু তার নিজের প্রতিষ্ঠানে চান না, যাই হোক, আমরা তার এই যে ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা এখন বিএনপিকে সেটি সাফার করতে হচ্ছে। বিএনপি পরিস্থিতির শিকার, কারণ সে জানতো যে যদি তারা ইয়েস না বলে তাহলে এখানে ভোট তারা দিবেন না, এবং ভোট না দেওয়ার জন্য যা যা করা দরকার সেই আয়োজনটা তাদের ছিল। এই মেসেজটা আমার ধারণা বিএনপির কাছেও ছিল। তারপরে ভোটটা হলো,
এই ভোটটা সংবিধান পরিপন্থী। যে সংবিধান অনুযায়ী আপনি রাষ্ট্র চালাচ্ছিলেন, আপনি যদি সংবিধান ওই দিন ছুঁড়ে ফেলতেন, আপনার সেই ক্ষমতা ছিল, আপনি সেটি করেননি। আপনি সংবিধানের যে যে জায়গাগুলোতে আপনার জন্য সহযোগী সহায়তা করবে আপনি ওইটুকু নিয়েছেন, আবার সংবিধান বাতিল করেননি। তাহলে সংবিধান যদি বাতিল না করেন তাহলে ওই সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ। সেকেন্ড হলো যে গণভোটে যেভাবে নেওয়া হয়েছে, আমার ধারণা এত সংখ্যক ভোট পড়েনি এবং ভোটের গণনা নিয়ে একটা কারসাজি আছে। ইলেকশন কমিশন কিন্তু প্রায় বেশ কিছু লাখ ভোট বাতিল করেছিল। কিন্তু এই যে পুরো পদ্ধতিটা, আপনি বিএনপির সাথে কথা বলেছেন একরকম, অন্য দলের সাথে কথা বলেছেন একরকম, আর একজনের সাথে কথা বলেছেন একরকম, বাসায় গিয়ে আপনি এটিকে পরিবর্তন করেছেন। আমি জানি না এই যে কাজটা বিএনপিকে এই যে বিপদে ফেলা, এই বিপদে ফেলার কাজটার জন্য তারা কেন আলী রিয়াজকে এখন পর্যন্ত অভিযুক্ত করেন না। আমি দেখি এই পুরো প্রক্রিয়ার যে কালপ্রিট এই ভদ্রলোক। এবং আমি কিন্তু জুলাইকে রেসপেক্ট করি, আমি মনে করি যে আমাদের পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এই যে বহুমাত্রিক খেলোয়াড়, তাদের কারণে আমাদের সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারিনি। এবং এদেরকে ডাকা উচিত, এদেরকে ধরা উচিত, জিজ্ঞেস করা উচিত যে পলিটিক্যাল পার্টিগুলো যে সমস্ত বিষয়ে একমত হলো এবং ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল, উদ্বোধনী বক্তব্যে ডক্টর ইউনূস বলেছিলেন যে সমস্ত পয়েন্টে আমরা একমত হব সব দলগুলো, আমরা সেই পয়েন্টগুলো ধরেই এগোবো। হ্যাঁ, সেরকম কথা হয়েছিল। এখন আপনি দেখছেন জামাত বলছে আমার এজেন্ডা। তবে আমার যেটা ধারণা, জামাতের ওই প্ল্যান এ প্ল্যান বি আছে। তারা পার্লামেন্টে এক ধরনের আচরণ করছে, সবাইকে আম খাওয়াচ্ছে, জড়িয়ে ধরছে, তর্ক বিতর্ক করছে। এর পেছনে এদের প্রত্যেকেরই কতগুলো মুরব্বী আছে। কিন্তু একসময় আমাদের এখানে ভারতীয় মারোয়ারিরা অবাধে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করেছে। তারা চলে যাওয়ার পর এখন এখানে পাকিস্তানি মারোয়ারিরা এসেছে, আমেরিকার মারোয়ারিরা এসেছে, আমাদের তুরস্ক থেকে আসছে, তারা ড্রোন ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি করবে। এই মারোয়ারিরা এদেরকে একটা জায়গায় বসিয়ে দেবে যে তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা ঝগড়াঝাটি করলে থার্ড ফোর্স এখানে স্পেসটা পাবে। আপনি মাঝে মাঝে দেখবেন যে আমরা ঝগড়াঝাটি করলে থার্ড ফোর্স এখানে জায়গা পাবে, সুতরাং তারা একটা জায়গায় মিলে যাবে। কিন্তু জামাত তো খুব ধূর্ত। সে যখন প্রয়োজন মনে করেছে আওয়ামী লীগের সাথে থেকেছে, সে যখন প্রয়োজন মনে করেছে বিএনপির সাথে দেখেছে। এবং জামাত হচ্ছে একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যে মোটামুটি সব দলের সাথেই থেকেছে। এরশাদ যখন ক্ষমতায়, জাতীয় পার্টি যখন ক্ষমতায়, এরশাদের নতুন বাংলা, আমরা ছাত্রনেতা তখন, নতুন বাংলা ছাত্র সমাজ সারা দেশ নিয়ন্ত্রণ করে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের নেতা হামিদ এরশাদের পার্টি করত, তার হাতের কবজি কেটে মিছিল করেছিল জামাত। আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার বাড়িতে অবরুদ্ধ করে রেখেছিল, এরশাদ তাকে কিছু বলেনি, শিবিরকে কিছু বলেনি। অর্থাৎ ভেতরে ভেতরে সে সম্ভবত আর একটা অ্যারেঞ্জমেন্ট তার আছে। এবং সুযোগ যদি পায়, যদি দেখে যে না আমি একটা ধাক্কা দিয়ে টিকে থাকতে পারবো, তাহলে সে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। তবে আমার ধারণা বাংলাদেশে, আমি এটি গত কয়েকদিন ধরে বলি, রাস্তা পরিষ্কার করব এই আহ্বান যদি মানে জানায়, জামাতের সাথে রাস্তা পরিষ্কার করতে অনেক মানুষ যাবে। সে এই সোশ্যাল ওয়ার্কটা করবে, আমন্ত্রণ জানালে অনেকেই হয়তো যাবে। কিন্তু বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান জামাত নেতৃত্ব দেবে, এই আহ্বান জানালে জামাত এনসিপির কর্মীর বাইরে আর কেউ যাবে না। জামাতের নেতৃত্বে এখানে কোনোদিন গণ অভ্যুত্থান হবে না। তারা যে স্বপ্নটা দেখছে এটা একটা দুঃস্বপ্ন। আবু আলম মোহাম্মদ শহীদ খালেদ, যে এনসিপির কথা আসলে, এনসিপির নেতা নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, কারণ জুলাই আন্দোলন সাথে শেখ হাসিনা চলেই আসে, তিনি ভারতে আছেন, এটা নিয়ে বহু আলোচনা হয়েছে, পুরনো ইস্যু। তারপর একটু বলি যে শেখ হাসিনা আসলে তারা আসলে এখানে বাংলাদেশে আসলে তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি এসে তো সারেন্ডার করবেন, এরকম তো তিনি বলেছেন। সেই সুযোগ এখন নেই। এয়ারপোর্টেই তাকে গ্রেফতার করা হবে এবং দ্রুত তার রায় কার্যকর করা হবে, এখানে ফাঁসি দিয়ে দিবে। এটা নাহিদ ইসলামের বক্তব্য, এখন আমার না। জি না, বুঝতে পারছি, মানে এগুলো তো রাজনৈতিক রিটোরিক হতে পারে। এখন রাজনীতিবিদরা আগেই অনেক রিটোরিক করতেন, সেখান থেকে তো তারা পরিবর্তন চেয়েছিলেন এবং এদেরকে তো পরিবর্তিত নেতা। এই নাহিদ ইসলামকে সম্ভবত আমাদের শফিক সাহেব, যাকে ডাস্টবিন নামে খ্যাত আর কি, উনি বোধহয়
যখন দলটা করলেন বা এরকম কি একটা হলো, বলেছিলেন যে ইয়া করলেন, তো দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, নেক্সট প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার বলেছিলেন না, তো এখন তো প্রাইম মিনিস্টার মানে উনি বিরোধী দলীয় নেতা হয়েছেন, মানে উপনেতা হয়েছেন। তো যাই হোক, নাহিদ ইসলাম সাহেব এটা বলতেই পারেন, ওনার কথার প্রেক্ষিতে আমি কিছু বলতে চাই না। বাট প্রত্যেকটা জিনিস তো, আপনার দেশে এখন একটা সংবিধান আছে, বিচার বিভাগ আছে, একটা সরকার আছে, এবং আমার মনে হয় সরকার, বিচার বিভাগ, সংবিধান এসব নিয়েই তো দেশটা চলবে। তো শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাকে তো অবশ্যই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার হতে হবে, গ্রেফতার করবে নিশ্চয়ই সরকার, কারণ তার উপরে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মাথায় মৃত্যুদণ্ড নিয়ে উনি ফিরবেন, এবং তারপরে তাকে জেলখানায় নিয়ে যাবেন, তারপরে উনি হয়তো আবেদন করবেন, কি করবেন সেটা তো এই পদ্ধতিতে হবে। কিন্তু আপনি তো এয়ারপোর্টে কাউকে ফাঁসিতে লটকিয়ে দিতে পারবেন না, কারণ ওই ফাঁসির ব্যাপারে উনি তো উচ্চ আদালতে অ্যাপিল করতে পারবেন, সেটা এখনো শেষ হয়ে যায়নি। আপনার এই আইসিটি নিয়ে মনে হয় ডেভিড, কি নাম আছে একজন, বার্গম্যান, উনি বোধহয় একটা যে ইনু সাহেবের বিচার নিয়ে একটা নিবন্ধ লিখেছেন, নিশ্চয়ই আপনার নজরে পড়বে। জি, এই আইসিটি ট্রাইব্যুনালের এই কাজে এত ফাঁক, তদন্তে এত ফাঁক, এবং এই যে তারা যে চার্জশিট বানাচ্ছে তার মধ্যে এত ফাঁক, মানে এই ট্রাইব্যুনালের রায়, এই ট্রাইব্যুনাল নিয়ে তো অনেক কথা হবে, এবং ধীরে ধীরে কথা হইতে থাকবে, কথা বাড়তেই থাকবে। সুতরাং এটা কেউ মুখে বললেই তো আর সব কিছু করা যাবে না। এটাকে আইনের মধ্যে আপনি করবেন। কি হতে পারে যদি শেখ হাসিনা ফেরত আসেন কখনো, এবং আজকে তো একটু আগেই দেখলাম যে শ্যামা আহমেদ বোধহয় বলছে যে তারা আবার প্রত্যাপনের জন্য চিঠি দিচ্ছেন, আবারও চিঠি দিচ্ছেন, তাই না? প্রত্যাপন তো চলছে। আপনি প্রত্যাপন চাচ্ছেন, উনি ফেরত আসবেন, তো ওই যে প্রত্যাপন মানে কি, আমাকে ফেরত দাও, কোথায় ফেরত দিবে? হয়তো বর্ডারে এসে ফেরত দিবে, ওই যে তারপর উনি বলবেন যে হেঁটে চলে যাব, বর্ডার পার হবো, তারপরে হয়তো এয়ারপোর্টে এসে ফেরত দিবে, বা আমাদের যারা যাবেন এয়ারফোর্সের টিম বা আমাদের একটা বিমান যাবে তাকে নিয়ে আসতে, যেভাবে ব্যাংকক থেকে নিয়ে আসা হচ্ছে, এগুলো তো ঘটছে, এগুলো ঘটেনি এরকম না, মানে এরকম কল্পনা করার বিষয় না। এখন আপনি এটা একটা খুবই সংবেদনশীল ইস্যু, যে উনাকে আপনি প্রত্যাপন করে আনবেন বা উনি ফেরত আসবেন, উনি নিজেই আসবেন, তারপরে তো ওনার উপরে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করার ব্যাপার, এবং রায় অনুসারে ওনাকে জেলখানা যেতে হবে। আপনার জেলখানা প্রস্তুত কিনা তাকে রাখার জন্য, আপনার এয়ারপোর্ট প্রস্তুত কিনা, আপনার নিরাপত্তা প্রস্তুত কিনা। আপনার মনে আছে না কোরাজন একুইনের কথা, উনি যখন ফেরত আসছিলেন এয়ারপোর্টে তাকে কিল করে দেওয়া হলো, এবং কি হলো, ওই যে লোকটা তাকে হত্যা করলো সেই লোকটাকে মেরে দেওয়া হলো। এগুলো হলো যে ডিপ স্টেট আমরা শুনি না, এই বহু পুরানা ডিপ স্টেট, পুরানা সিআইএ ধাঁচের কথাবার্তা, পুরানা FBI, পুরানা পরিবর্তনের বিষয়, এখন অবশ্য টাকা পয়সা দিয়ে কিনে ফেলতে পারে, তো ওদের আর নিজেদের আসতে হয় না, আপনার এজেন্ট, যে কারণে আলী রিয়াজ এবং তার গং তারা আমেরিকান দূতাবাসে যে ডিনার করে, লাঞ্চ করে, এবং সেখানে আলাপ আলোচনা করে ঠিক করে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান কী হবে, সংবিধান সংস্কার কীভাবে হবে। আলী রিয়াজ কবে সংবিধান বিশেষজ্ঞ হলো, মানে তার কি কোয়ালিফিকেশন আছে সংবিধান নিয়ে কাজ করার? উনি তো ডিফ্যাক্টো ডক্টর ইউনূস হয়ে গেছিলেন। ডক্টর ইউনূস ওরা চেয়ারম্যান, বাট হি ওয়াজ দি চেয়ারম্যান, এবং অধিকাংশ বৈঠকে উনি সভাপতিত্ব করতেন। তো এইসব বৈঠকের নাটক তো আমরা দেখেছি, বৈঠকে এক ধরনের কথা হয়, বাইরে এসে এক ধরনের কথা হয়, আবার একটু পরে আমাদের শফিক সাহেব ডাস্টবিন, উনি আবার আরেকটা কথা বলেন। তো এই নাটক অনেক হয়েছে। এখন যেটা দরকার, মানে আমরা একটা যদি কনক্লুশনের দিকে যাই, এখন একটা ভোট হয়েছে, এই ভোট নিয়ে অনেক কথা, গণভোট নিয়ে যা কথা বলার বলে ফেললাম আমরা। এই ভোট নিয়েও তো জামাত কি বলছে, এটা ইঞ্জিনিয়ার্ড একটা নির্বাচন, কিন্তু উনার বুকে পাথর বেঁধে উনারা এটা মেনে নিয়েছেন, সেটা বলেছেন। ওনারা তো কোশ্চেন মার্ক রাখছেন, কিন্তু এটার ব্যাপারে ওনারাই কোশ্চেন মার্ক রাখছেন, তারপরে বুকে পাথর বেঁধে নিয়ে নিয়েছেন। আচ্ছা, বুকে পাথর, আর একটা তো বড় দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, কার্যক্রম নিষিদ্ধ, লোকাল গভর্নমেন্টও তারা আসতে পারবে কিনা সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো আপনি এই নির্বাচনের মধ্য দিয়ে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে মবের মূল্য প্রতিষ্ঠিত হয়েছিল, মন্দের ভালো হলো, একটা নির্বাচন নিয়ে নানান কথা বললো, এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার একটা সুযোগ এসেছে। আপনি এই সুযোগটা নষ্ট করবেন কিনা, সরকার এটা নষ্ট করতে চায় কিনা, শাসক দল এটা চায় কিনা, বা জামাত এনসিপি এটা নষ্ট করতে চায় না, বা অন্য কেউ এটা নষ্ট করতে চায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যদি এই স্থিতিশীলতার মধ্য দিয়ে, স্থিতিশীলতা, মবের মূল্যটাকে আমরা কন্ট্রোল করতে পারি, আইনের শাসনটা যদি প্রতিষ্ঠা করতে পারি, আমাদের যে সমস্ত সংস্কার 31 দফা ওনারা দিয়েছিলেন, বা অক্ষরে অক্ষরে যে সংস্কার ওনারা করবেন, সেগুলো যদি আমরা করতে পারি, করার মধ্য দিয়ে যদি আমরা একটা ইনক্লুশন করতে পারি, আমরা ইনক্লুসিভ একটা সোসাইটি গড়ে তুলতে পারি, যেটার কথা কিন্তু 71 সাল থেকে বলা হচ্ছে। যখন আপনি থাকেন না, আপনাকে যখন বাদ দেয়, তখন আপনি খুব ইনক্লুশন চান।
এই যে একজনের কথা বললেন না, সুশাসন চান, যখন অন্য কেউ নির্বাচনে না 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 এই নির্বাচন তো হইতে পারে না, কেন একটা বড় দল নির্বাচনে নেই, আবার অন্য সময় কি ওদেরকে বাদ দিছে, এটা আমার খুব ভালো লাগছে, না না ওদের বাদ দিয়েই তো নির্বাচন করতে হবে, ওইটাই দেশের ইনক্লুসিভ নির্বাচন। আমাদেরকে এইসব উন্মাদনা বা উন্মাদ কর্মকাণ্ড থেকে বা ওই যে নিজের তালগাছ আমার এইসব থেকে বের হয়ে আপনাকে একটা ইনক্লুসিভ নির্বাচন, রিকনসিলিয়েশন, হ্যাঁ রিকনসিলিয়েশন করতে হবে, ইনক্লুসিভ করতে হবে বিষয়টা, এবং আপনি দরকার হলে ট্রুথ কমিশন করেন, করে আপনি একটা জায়গায় পৌঁছার চেষ্টা করেন, আমরা সেখানে গেলে বাংলাদেশ থাকবে। আচ্ছা শোন ভাই, ব্রেক নিব 2 মিনিট, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি মানে শেখ হাসিনা নিজের ইচ্ছায় এসেছেন, আবার স্বইচ্ছায় মানে নিজের ইচ্ছায় তিনি ফিরে যাবেন। এই যে তার মানে ফিরে যাওয়া ফিরে আসা, এই অঙ্ক কি খুব সরল নাকি জটিল? প্রথমত ছোট করে বলুন। এই তথ্যগুলো আমরা শুনছি, হ্যাঁ এটা কি আমাদের যে গণমাধ্যম তারা কি চেক করছে? জয়শঙ্করের সাথে ফোন হ্যাঁ। করে জিজ্ঞেস করেছে যে আপনি এটি বলেছেন কিনা? আমরা গতকালকে পর্যন্ত দেখলাম, আজকে সকাল পর্যন্ত দেখলাম যে বিশ্বকাপ খেলার পরে ট্রাম্পের সঙ্গে ওই করমর্দন করেনি, তার 2 ঘন্টা পরে দেখলাম যে না ওটা আসলে ভুল ছিল, পেছন থেকে ভিডিওটা করা হয়েছে, যার কারণে বোঝা যায়নি তিনি আসলে করমর্দন করেছেন। অর্থাৎ আমাদের এখানে যে স্টেটমেন্টগুলো আসে তার মধ্যে অনেক রকমের ফাঁক ফোকর আছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তথ্যটা, সঠিক তথ্যটা জানার জন্য। আওয়ামী লীগের প্রসঙ্গ যদি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের হাতে রক্ত আছে, আওয়ামী লীগের কাঁধে লাশ আছে, অস্বীকার করা যাবে না, তার অনেক রকমের সমালোচনা আছে। আবার আপনি আওয়ামী লীগকে যদি এখানে রাজনীতি করতে হয় তাহলে আওয়ামী লীগকে ফিরতে হবে, আওয়ামী লীগের নেতাদেরকে ফিরতে হবে, তাদের এখানে এসে মরতে হবে, এবং এখানে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া, তাদের বাকি যে কাজগুলো সেটা হতে হবে, রীতি রেওয়াজ যা আছে। সেটা যদি না হয়, আওয়ামী লীগের নেতারা দিল্লিতে যদি মারা যান, তারা যদি ম্যানিলাতে মারা যান, তারা যদি দুবাইতে মারা যান, এখানে যে আওয়ামী লীগের কর্মীরা আছে যাদের বাড়িতে ভোটের সময় বিএনপি জামাত নেতারা গভীর রাতে ভোট চাইতে যান, ফ্যাসিস্ট হওয়ার পরেও তারা যদি এখানে রাজনীতি করতে চায়, তাহলে এটি একটা উদাহরণ হয়ে থাকবে যে তোমাদের নেতারা বাইরে মারা গেছে। সুতরাং তাদেরকে এখানে আসতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। জি, একটা বিরতি নিতে চাচ্ছি দর্শক, একটা বিরতি নিলাম, ফিরবো আর কিছুক্ষণ পরেই, বাকি আলোচনা তখনই হচ্ছে। বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, যেতে চাই আবু আল মোহাম্মদ শহীদ খান। মির্জা ফখরুল একটা কথা বলেছেন গত 2 দিন আগে, সেটা হচ্ছে গণমাধ্যমে তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে সেটা দেখতে হচ্ছে, এবং এই যে তোষামোদী, এটা রাজনীতি এবং আমলাতন্ত্র একই ঘটনা ঘটছে, এটা দুর্ভাগ্যজনক বলছেন তিনি। প্রথমত এটা অবশ্যই দুর্ভাগ্য। আপনি তো আমলা ছিলেন, বড় আমলা ছিলেন। প্রথমত এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। আমি তো একজন গণমাধ্যম কর্মীও, আমি দুটার বিষয়ে বলতে পারবো। প্রথম কথা হলো গণমাধ্যম তো এটা হওয়ার কথা না, এটা তো 4th estate হওয়ার কথা। আচ্ছা, মানে এটা এমন একটা পেশা, এমন একটা মহান পেশা যে পেশাটার অবমূল্যায়ন হয়ে গেছে, বা আমরা এটাকে নষ্ট করেছি ওভার দি ইয়ার্স। সংবিধানে 2টো পেশার কথা বলা হয়েছে, বিচার বিভাগ এবং তো ওভার দি ইয়ার্স আমরা এটাকে নষ্ট করেছি। এবং এটা নষ্ট হয়েছে কখন? আপনি দেখেন গণমাধ্যমের 60-এর দশক 70-এর দশকের গণমাধ্যম কেমন ছিল, আমরা তো গণমাধ্যমের ইতিহাসটা জানি, তাই না? আপনি 70 দশকও কিছু গণমাধ্যম একেবারে খুবই অ্যাগ্রেসিভ ছিল, লাইক গণকণ্ঠ, হক কথা, অনেক কিছু প্রচার করতো, অনেক কিছু মিথ্যাচার করতো, ঠিক আছে। তারপরেও এরশাদের সময় আপনি গণমাধ্যম দেখেন, সেখানেও কিন্তু হয়েছে। আপনি বিশ্বব্যবহার কার্টুন তো গণমাধ্যমে ছাপা হয়েছে, আবার এরশাদের কবিতাও প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে, তাই না? কিন্তু 90 সাল পর্যন্ত, এই যে 40-এর দশক থেকে 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 90 পর্যন্ত গণমাধ্যমের আপনি কয়েন্স যদি বলেন 80-90% গণমাধ্যম কিন্তু স্বাধীনভাবে তার কাজ করার চেষ্টা করছে, এত দালালি করতে আমরা দেখিনি। 91 সালের পরিবর্তন, মানে স্বৈরাচারের পতনের পরে হঠাৎ করে আমাদের রাজনৈতিক নেতাদের মনে হলো যে সমস্ত পেশাজীবী সংগঠনগুলোতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। 90-এর গণঅভ্যুত্থানে কিন্তু রাজনীতিবিদদের বাইরে পেশাজীবী সংগঠন অনেক বড় ভূমিকা পালন করেছে। 3 জোটের রূপরেখা তৈরি থেকে শুরু করে আপনার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কী বিশাল ভূমিকা, আপনার সাংবাদিকদের কী বিশাল ভূমিকা, শিক্ষকদের, মানে প্রত্যেকটা পেশার মানুষ কিন্তু রাস্তায় ছিল, এবং একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল।
তারপরে আমরা কি দেখলাম, আপনার একটা ছিল বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এখনো আছে। তারপরে কি তৈরি হলো, ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কিছু পেশাজীবী, ওই যে বললেন না আমলা, আমলা মানেই তো শুধু সেক্রেটারিয়েটে কাজ করে তারাই আমলা না, মানে এই যে যারা যখনই কোনো অফিসিয়াল দায়িত্বে থাকেন, ডিজি হেলথ বা হেলথের অফিস, সবাই। ডিজি এডুকেশন, ইঞ্জিনিয়ার্স, চিফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড হিজ টিম, মানে হেডকোয়ার্টারে যারা কাজ করেন, পলিসি করেন এবং পলিসি ইমপ্লিমেন্টেশন এসব করেন, তারাই সবাই আমলা। তো তারা কি করলেন, এই যে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে দিলেন। আপনার নিশ্চয়ই প্রেস ক্লাবের কথা মনে হচ্ছে, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টের নির্বাচনে গিয়াস কামাল চৌধুরী এক ভোটে হারছিল, ওটাকে নিয়ে গেলেন উনি আদালতে, নিয়ে 2 ভাগ করো। আপনি ইঞ্জিনিয়ার্স কোন অ্যাপ বানায় দিলেন একটা। মানে এইভাবে করতে করতে আমরা প্রত্যেকটা পেশাজীবী সংগঠনকে রাজনৈতিক কারণে আমাদের লয়াল করার জন্য আমরা শাসকেরা ভাগ করে নিলেন। শাসকরা যখন এটা করে, তখন শাসকের বাইরে যারা থাকে বিরোধী দল, তখন তাদের সাথে একটা লিঙ্ক হয়ে যায় অন্যদের। এরপরে কি অবস্থা, আপনার গণমাধ্যমের অবস্থা তো আপনি নিজেই জানেন। আপনারা ভাই কি করতেন, নৌবিহার করতেন, কি বিট, প্রধানমন্ত্রীর বিট, শাসক দলের বিট, আবার বিট, আপনি বিএনপি বিট, নৌবিহার করতেন, বনভোজন করতেন, উপহার নিতেন। মানে এইসব করে করে আপনি গণমাধ্যমকে যে অবস্থায় গেছে, এবং তারপরে গণমাধ্যমের বড় বড় সম্পাদক যারা ছিলেন, সবচেয়ে সিইও, সম্পাদক, এরা যাইতেন প্রধানমন্ত্রীর প্রেস কাভারেজ করতে। মানে উনি বিদেশ থেকে ফেরার পরে সংবাদ সম্মেলন করবেন, যেটা একজন রিপোর্টার, সবচেয়ে জুনিয়র মোস্ট রিপোর্টারকে পাঠানো হলো সবচেয়ে ভালো, কারণ তার সাহস থাকে, মনোবল থাকে, একটু ফিল্ড ওয়ার্ক করতে পারে বা ডেস্ক ওয়ার্ক করতে পারে, প্রশ্ন করতে পারে। ওখানে তো কোনো প্রশ্ন দেখতাম না, খালি দালালি, খালি তেল দেওয়া, ও নোবেল পুরস্কার কিভাবে তাকে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা, এসব তো আমরা দেখেছি। তো ওখান থেকে গণমাধ্যম কিন্তু অনেক হামলারও শিকার হয়েছে। সেখান থেকে যে উন্নয়ন, সেই উন্নয়নটা নিশ্চয়ই হয় নাই। আমরা গণমাধ্যমকে তো দেখতে চাই ফোর্থ স্টেজ হিসেবে, সেটা হয় নাই। তো ফখরুল ইসলাম আলমগীর অনেক ভদ্রলোক একটা মানুষ, একসময় কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বা অনেক ভালোভাবে চিন্তা করেন। তিনি জিনিসটা ঠিকমতো, রোগটা তিনি ধরতে পেরেছেন। রোগের দাওয়াইটা কিন্তু ওনাদের কাছেই আছে, দাওয়াইটা মানে ওষুধটা কিন্তু শাসক দলের কাছে আছে। সুতরাং শাসক দলকে ঠিক করতে হবে তারা গণমাধ্যমকে কী হিসাবে দেখতে চান। তো ওনারা যেভাবে দেখতে চান গণমাধ্যম, তো ওই যে যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ। তো গণমাধ্যম বলেন, আমলাতন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, আর আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব একটা পুতুল নাচের স্টেজের মধ্যে আমরা আছি। যেখান থেকে এই যে জুলাই অভ্যুত্থান যদি হয়ে থাকে, সেই অভ্যুত্থানের মাধ্যমে ওই পরিবর্তনটা হওয়ার দরকার ছিল। খুবই দুঃখজনকভাবে আজকে জুলাই মাসে বসে বলতে হচ্ছে, ওই পরিবর্তনের ধারে কাছে আমরা যাইনি, যেটা ফখরুল ইসলাম আলমগীর উপলব্ধি করেছেন এবং প্রকাশ করেছেন। এই উপলব্ধিকে আমি স্বাগত জানাই, বাট এটার যে ওষুধ, সেই ওষুধটাও তাদেরকে দিতে হবে। ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ ভাই, একটা প্রশ্ন রাখি, আপনি বোধহয় কিছু বলতে চেয়েছিলেন। শেষ করেছিলাম। হ্যাঁ, আওয়ামী লীগের কেন ফিরে আসা উচিত, এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের দৃষ্টির থেকে আমি বলেছি। আচ্ছা। তবে আমি মনে করি না যে তারা নির্দোষ নিরপরাধ। তাদেরকে এখানে এসে আইনের মুখোমুখি হওয়া উচিত। তারা যে ন্যায় বিচার পায় সেই নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তাদের হাতে ভিকটিম যে পরিবারগুলো, উদাহরণ হিসাবে বলি, আপনি যদি জিজ্ঞেস করেন নারায়ণগঞ্জের তকির বাবাকে, রাফিউর রাব্বি ভাইকে, যে আপনি আসলে কি চান, তিনি কখনোই চাইবেন না তার ছেলের হত্যার সাথে যাদের নাম আছে অভিযুক্ত, তারা নায়াগ্রা ফলসের সামনে ঘুরে বেড়াক। তিনি চাইবেন তারা দেশে আসুক, দেশে এসে আইনের মুখোমুখি হোক এবং তিনি ন্যায় বিচার পান। জুলাইয়ে যারা ভিকটিম পরিবার, এমনকি গত 15 বছরে যারা ভিকটিম, তারা সবাই চায় যে তাদের উপরে যে অন্যায় কাজ হয়েছে তার বিচারটা হোক। কিন্তু এখানকার পলিটিক্স যারা করে, তাদের একটা অংশ চায় যে ওরা যেন এখানে না আসে, ওরা যেন এখানে না আসে। এবং সেই কারণে যে তুমি আসলে তোমাকে কিন্তু জেলে যেতে হবে, তুমি আসলে তোমাকে কিন্তু গ্রেপ্তার করব, তুমি আসলে আমরা কিন্তু ওই বেনাপোলে আমরা যে দাঁড়িয়ে থাকবো। আরে যে আসবে সে কি বলেছে নাকি যে আমার জন্য একটা 5 স্টার হোটেলের ব্যবস্থা করবা, সোনারগাঁয়ে আমার একটা রুমের ব্যবস্থা করবা? এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে বাবা তুমি এখানে আইসো না, তুমি দূরে দূরে থাকো। আচ্ছা, তাকে ভয় দেখানো। কিন্তু আমি মনে করি যে আপনি যদি ভিকটিম পরিবারগুলোর সাথে কথা বলেন, তারা সবাই চাইবে যে আসুক, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা এসে আইনের মুখোমুখি হোক, আর নিরপরাধ যারা, সবাই তো অপরাধী না, তারাও আসুক, তারাও যেন স্বাভাবিক জীবনে। এই সংস্কৃতি চালু করতে হবে, এটা চালু করতে হবে। কিন্তু আপনি সেটি করছেন না। করলেও আপনি কেস টু কেস, বাচ্চু রাজাকার, তার তো ফাঁসি হয়েছিল,
বাচ্চু রাজাকার তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত, পালিয়েছিলেন। তিনি বাংলাদেশে আসার পর এই সরকারের এই যে গত 1.5 বছরের মধ্যে তাকে আপনি মুক্ত করে দিয়েছেন না, তিনি এখন ঘুরে বেড়াচ্ছে না? কোন প্রক্রিয়া মুক্ত করেছেন? আর গণমাধ্যমের জায়গাটা আমি দুটো কথা বলি, শেষ। হ্যাঁ, 30 সেকেন্ড। গণমাধ্যম আমাদের এখানে তার এই দুরবস্থার জন্য সে নিজে দায়ী। আমি যেমনিভাবে বিএনপির পক্ষে সাংবাদিকরা তার পরিচয় উজ্জ্ব রেখে যেমনিভাবে আদর্শ প্রচার করবে না এটা যেমন চাই, একই সাথে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের কথা বলার জন্য সাংবাদিকরা এখানে এসে বসবে না এটাও চাই। কিন্তু দুটোই আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা চাই আপনি নিরপেক্ষ একজন সাংবাদিক হিসাবে সমাজের যে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আপনি পালন করুন। অবশ্যই সেটাই করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ এবং আবুল মোহাম্মদ শহীদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন নতুন বিষয় আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।